ছিল সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। আমরা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। আচ্ছা, এই টপিকসটা কি তোমাদের হয়েছিল? একটু জানাবেন, এই টপিকটা কি হয়েছিল তোমাদের? এই টপিকসটা হয়েছিল ওই দীপ্তি আর হচ্ছে ইনশিয়া আছে, এই টপিকটা হয়েছিল ইলেকট্রন সংখ্যা নির্ণয়। যদি দেখো যে হয়েছে তাহলে আর পড়াবো না, তাহলে আমি হচ্ছে অন্য নীতিতে চলে যাব, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে এক্সট্রা ক্লাস, মনে রাখবো এটা এক্সট্রা ক্লাস। আচ্ছা, তাহলে ইলেকট্রন সংখ্যা নির্ণয় যে কোনো জায়গা থেকে করবা, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করবা। এখন চলে আসি যে একটা ইলেকট্রন, আবারও বলতেছি, আমরা গতদিন আরেকটা টপিকস পড়াইছিলাম যেটা হচ্ছে তোমার নাম হচ্ছে মোট অরবিটাল বা মোট অরবিটাল নির্ণয়। এটা মনে হয় পড়াচ্ছিলাম, মোট অরবিটাল নির্ণয়। লেখো, মোট অরবিটাল যখন তুমি নির্ণয় করবা বা মোট অরবিটালটা যখন নির্ণয় করতে আসবা, তাহলে বোঝার চেষ্টা করো। সাপোজ মনে করো n ইকুয়াল টু হচ্ছে আমরা 3 নিলাম, তাহলে l ইকুয়াল টু কত ভাইয়া? 0। l ইকুয়াল টু হইতে পারে 1, l ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এখন এই জায়গাটাতে একটু চিন্তা করো, l ইকুয়াল টু 0 এর জন্য যাবে s অরবিটালে, l ইকুয়াল টু 1 এর জন্য যাবে p, l ইকুয়াল টু 2 এর জন্য যাবে হচ্ছে d। তাহলে একটু চিন্তা করো, s p আর d এ চলে যাচ্ছে, ঠিক আছে? এখন একটু ঠান্ডা মাথায় দেখো, এসপি দিয়ে গেছে, খুবই ভালো কথা। এখন এই যে এসপি দিয়ে গেছে, এস এর জন্য আমার এটা হচ্ছে উপশক্তি স্তর, এটা হচ্ছে উপশক্তি স্তর, উপশক্তি স্তর। এখন অরবিটাল সংখ্যা যেটা নির্ণয় করবা সেটা তো এম এর মান দ্বারা আমি নির্ণয় করতেই পারবো, এবং ত্রিমাত্রিক দিকবিন্যাস আমি নির্ণয় করতে পারবো, এইটুকু ক্লিয়ার? তাহলে দেখো, এস এর জন্য 0, তার মানে এস এর জন্য একটাই অরবিটাল। পি এর জন্য দেখা যায় পি এক্স, পি ওয়াই এবং পি জেড, এর দ্বারা হচ্ছে আমার টোটাল 3টা অরবিটাল থাকবে। এবং ডি এর জন্য দেখা যায় ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তাহলে এই জায়গায় টোটাল পাচ্ছ 5টা। তাহলে টোটাল আমার ইলেকট্রন এখানে কয়টা হচ্ছে? এখানে হচ্ছে 1টা, এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 5টা। 5 3 8 আর 1 9টা। তাহলে যদি বলে তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল কয়টা? মোট অরবিটাল কয়টা? মোট অরবিটাল কয়টা? মোট অরবিটাল হচ্ছে 9টা। ক্লিয়ার? মোট অরবিটাল 9টা। ক্লিয়ার এইটুকু? তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল কয়টা? তাহলে মোট অরবিটাল আসবে হচ্ছে 9টা। আচ্ছা, এক্সট্রা ক্লাস সবাই রেকর্ডেড করে নিও, সমস্যা নাই, এক্সট্রা ক্লাসের কোনো পেইন দিব না, তবে মেইন ক্লাসটা যেটা হবে সেটা 9টায় হবে, 9টা বা 9:30টায়। হ্যাঁ, চলে আসি যে ইলেকট্রন, পরমাণুর ইলেকট্রন বিন্যাস ভালো করে বুঝবা। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নিয়ম। তো দেখো, পরমাণুর ইলেকট্রন বিন্যাসের যখন তুমি নিয়মগুলো দেখতে যাবা যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কিভাবে বা পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা আমরা করতেছি কিভাবে, তখন একটা জিনিস মনে রাখবা যে পরমাণু যখন ইলেকট্রন বিন্যাসটা করবা তখন কয়েকটা নীতি আছে, যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস কয়েকটা নীতির মাধ্যমে। পরমাণুর ইলেকট্রন বিন্যাস কয়েকটা নীতির মাধ্যমে হয়। তার মধ্যে একটা কি? একটা হচ্ছে আউটবাউ নীতি।
তারপরেরটা কি ভালো করে বুঝো। একটা হচ্ছে অব্যবনীতি, এই জায়গাটাতে সমস্যা, এই ঠিক এই জায়গাটাতে, এই জায়গায় আমার এটা মানে সমস্যা হয়েছে, ট্যাবটা নষ্ট হয়ে গেছে, গ্রাফিক্স ট্যাব, এই জায়গার টাচটা কাজ করতেছে না ঠিক মতো। চলে আসো। আচ্ছা দেখো, একটা হচ্ছে আহ্বায়ক নীতি, আরেকটা হচ্ছে হুন্ডের নীতি। এই হুন্ডের নীতিকে বক্স সিস্টেম নীতি বলা হয়, ভালো করে বুঝবা। হুন্ডের নীতিকে কি বলা হয় ভাইয়া? বক্স সিস্টেম নীতি। আরেকটা হচ্ছে পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি। তাহলে আমি আবারও বলি, পরমাণুর যে ইলেকট্রন বিন্যাসের নীতি যে কয়েকটা আছে, তার মধ্যে একটা হচ্ছে আহ্বায়ক নীতি, আর একটা হুন্ডের নীতি, আর একটা হচ্ছে পলির বর্জন নীতি। ক্লিয়ার এইটুকু? আচ্ছা চলে আসি। তো এই সর্বপ্রথম যেটা পড়বো সেটা হচ্ছে আমরা আহ্বায়ক নীতি পড়বো। এগুলা কিন্তু সহজ, এইখানে এত পেঁচানো কিছু নাই। সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে আহ্বায়ক নীতি বলবো। আহ্বায়ক নীতিতে আমার কি বলছে? আহ্বায়ক নীতি, আহ্বায়ক হচ্ছে একটা জার্মান শব্দ, মনে রাখবা এটা কোনো বিজ্ঞানীর নাম না, এটা একটা জার্মান শব্দ। এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ, এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ। এর অর্থ কি বলো দেখি? বিল্ডিং আপ। তাহলে আমি আবারও বলতেছি, এই আহ্বায়ক হচ্ছে একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। ক্লিয়ার এইটুকু? যার অর্থ কি? বিল্ডিং আপ। ঠিক আছে। আচ্ছা, এইটার বিল্ডিং আপ যদি বাংলা বলে, এটার নাম হচ্ছে উচ্চক্রম। বিল্ডিং আপ মানে কি? আপ মানে উঠানা, আপ মানে উঠানা, এটার আপ মানে হচ্ছে উঠা, দ্যাটস ওয়াই এটার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, বিল্ডিং আপ। ক্লিয়ার এইটুকু? আচ্ছা এখন, আচ্ছা একটা কোশ্চিন করে তো, নোডাল তলে সাই এর মান কত? সাই স্কোয়ারের মান কত? পড়াইছিলাম না? নোডাল তলে সাই স্কোয়ারের মান কত বলতে পারবা কেউ দুইজনে? নোডাল তলে সাই স্কোয়ারের মান বলতে পারবা কেউ? নোডাল তলে সাই স্কোয়ারের মান কত? এই গাধার দুইটা, আজকে দুইটাকেই তো পাইছি, গাধা কোথাকার, সব গাধা। নোডাল তলে সাই স্কোয়ারের মান জিরো, গাধা। কারণ নোডাল তলে তো ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে না, বর্ধক কোথাকার, একটা প্রশ্ন করলে পারো না, পড়ালেখাই করো না বাসায়, কিভাবে প্রশ্ন করলে পারবা? দেখো, আহ্বায়ক হচ্ছে একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, তার মানে হচ্ছে উচ্চক্রম, ঠিক আছে? তার মানে হচ্ছে উচ্চক্রম। তাহলে এর নীতিটা হচ্ছে যে, আহ্বায়ক বলছে কি, এর নীতিটা একটু ভালো মতো বুঝবেন। এর নীতিটা হচ্ছে যে পরমাণুতে বিদ্যমান ইলেকট্রন সমূহে, পরমাণুতে বিদ্যমান ইলেকট্রন সমূহে ইলেকট্রন গুলো ভালো করে বুঝবেন, পরমাণুতে বিদ্যমান ইলেকট্রন গুলো প্রথমে নিম্ন শক্তি স্তর অরবিটাল পূরণ করবে, প্রথমে নিম্ন শক্তির স্তর, নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূরণ করবে। পূরণ করবে, ঠিক আছে? প্রথমে কি করবে? নিম্ন শক্তির অরবিটাল কি করবে ভাইয়া? পূরণ করবে। ঠান্ডা মাথায় বুঝবা, প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করবে, এবং পরে ক্রমান্বয়ে, এবং পরে
ক্রমান্বয়ে উচ্চতর শক্তি স্তর পূরণ করবে। উচ্চতর শক্তি স্তর পূরণ করবে। উচ্চতর শক্তি স্তর পূরণ করবে কারা বলো দেখি? এই যে আহ্বান নীতি দিয়ে আমরা বলতে পারি যে এই নীতিতে পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো প্রথমে কি করে, নিম্ন শক্তি স্তর সম্পন্ন অরবিটাল পূরণ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর অরবিটাল পূরণ করবে। এবং এই যে উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তর যে অরবিটাল গুলো বললাম, তো এই উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তরের যে রুলসটা সেটা হচ্ছে n+l রুলস। n+l এর মান দ্বারা n+l এর মান দ্বারা এ শক্তি মাত্রা নির্ণয় করা হয়। শক্তি মাত্রা নির্ণয় করা হয়। এই n+l ভালো করে বুঝবেন। এই n+l কে আছে, দীপ্তি না সানজিদা আছো? এই n+l এই জায়গাটাতে যে একদমই কাজ করে না আমার এটা। এটাকে অনেক সময় বলে বোর বাড়ির সূত্র। বোর বাড়ির সূত্র। আবার এইটাকে বলা হয় ম্যাডি লাঙ্গের নীতি। কি বলা হয়? দুইটা নামে বলতে পারো। এই জায়গাটা মানে নষ্ট হয়ে গেছে আমার বোর্ডের। এটাকে বলা হয় ম্যাডি লাঙ্গের নীতি, ভালো করে বুঝবে। এটাকে বলা হয় ম্যাডি লাঙ্গের নীতি, ঠিক আছে? ম্যাডি লাঙ্গের নীতি কি বলা হয়? ম্যাডি, হ্যাঁ মামি, লাঙ্গের পড়াচ্ছি আমি, পরে খাই। ম্যাডি লাঙ্গের নীতি, ঠিক আছে? কি বলা হয় ভাইয়া এটাকে? ম্যাডি লাঙ্গের নীতি। আমার কথা বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে ম্যাডি লাঙ্গের নীতি। দুইটা দুই ভাবে করে। এটাকে কি বলা হয় ভাইয়া? ম্যাডি লাঙ্গের নীতি। ভালো করে বুঝবো, এটা হচ্ছে বোর বাড়ির সূত্র অথবা বলা হয় ম্যাডি লাঙ্গের নীতি, ঠিক আছে? ম্যাডি লাঙ্গের নীতি, এটুকু ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তো ম্যাডি লাঙ্গের নীতি খুবই ভালো কথা। এখানে আপনি বলতে পারেন যে n+l দ্বারা এর শক্তিমাত্রা নির্ণয় করা যেতে পারে। আবার ম্যাডি লাঙ্গের নীতি এটাকে বলা হয়, এটাকে বোর বাড়ির সূত্র বলা হয়। আপনি যে কোনো একটাই বলতে পারেন। এখন চলে আসি ম্যাডি লাঙ্গের নীতি, খুবই ভালো কথা। বোর বাড়ির সূত্র বলছি আমি, খুবই ভালো কথা। কিভাবে নির্ণয় করে ভাইয়া? এখন দেখেন, আপনার দেখেন 1s, তাহলে 1 এর জন্য n এর মান কত? n এর মান হচ্ছে 1, আর l এর মান, s এর জন্য l এর মান হচ্ছে 0, তাহলে এর মান হচ্ছে 1। এখন যদি আমি বলি 5p, তাহলে এই n+l এর মান কত বলেন দেখি? তাহলে n+l, তাহলে n এর, এটা হচ্ছে n এর মান, p এর জন্য l এর মান হচ্ছে 1, তাহলে এইখানে টোটাল মান আসবে হচ্ছে 5 + 1 ইকুয়াল টু কত? 6। ঠান্ডা মাথায় বুঝবেন, 5 + 1 ইকুয়াল টু 6। কেউ নাই যেহেতু আমি একদম ভাঙে ভাঙে বোঝাচ্ছি। 6s তার মানে কত? 6 + 0 ইকুয়াল টু হচ্ছে 6। 6 + 0 ইকুয়াল টু কত? 6। এরপরে দেখেন যদি আমি বলি যে হচ্ছে 5d, তাহলে দেখেন কত আসে? 5 প্লাস d এর জন্য হচ্ছে 2, তার মানে 7। তার মানে আপনি দেখেন এখানে ইজিলি সব নির্ণয় করতে পারতেছেন। এরপরে যদি আমি বলি যে হচ্ছে 4p, তাহলে কত আসবে? 4 + 1 ইকুয়াল টু কত? 5। এই গেল হচ্ছে আমার নীতি। এইটা হচ্ছে n+1। তাহলে n+l প্রথম যে নাম্বারটা এটা লিখে রাখবেন। n+l এর মান যার কম তাতে আগে ইলেকট্রন যাবে, তাতে আগে ইলেকট্রন যাবে, এইটুকু মনে রাখবেন। আচ্ছা, দ্বিতীয় যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে n+l এর মান যখন সমান, মান যখন সমান, ভাইয়া কখন সমান হয়? কখন সমান হয়? এখানে দেখেন, এখানে এখন দেখবেন যে 4p আর একটা হচ্ছে 5s। দেখেন 4p 5s, ঠান্ডা মাথায় বুঝবেন। 4p 5s, এই যে 4 যে আছে না, 4p এর জন্য হচ্ছে +1, তাহলে এই জায়গাটাতে আসলে হচ্ছে 5, আর এখানে কত? 5s এর জন্য হচ্ছে 0 +0, এটাও মান হচ্ছে 5। তাহলে এখন দেখেন যে এই জায়গাটাতে দুইটা মানই সমান, এই জায়গাটাতে আমার দুইটা মানই সমান, তখন কোথায় যাবে? তখন লিখবেন যখন মান সমান, তখন যার
এন এর মান কম, যার এন এর মান কম সেখানে আগে ইলেকট্রন যাবে, সেখানে আগে ইলেকট্রন যাবে। তার মানে এই দুইটার মধ্যে কোথায় আগে ইলেকট্রন যাবে বলতে পারবা না? 4p এবং 5s, তাহলে দেখা যাচ্ছে যে এখানে n এর মান 4, তার মানে এখানে আগে 4p তে যাবে। আগে কোথায় যাবে ভাইয়া? 4p তে যাবে। ঠিক আছে, আগে 4p তে যাবে। তাড়াতাড়ি করবা, খুব বেশিক্ষণ পড়াবো না, এটা গ্যাপ ছিল, কালকের গ্যাপ ছিল, ওই গ্যাপটাই পড়াবো। তাহলে বুঝতে পারছো আগে কোথায় যাবে? 4p তে যাবে। এই দুইটা রুলস যদি মনে রাখো তুমি আউটবাউন্ড রুলস মনে রাখতে পারবা। এখানে আউটবাউন্ড রুলস থেকে আবার অনেক কিছু প্রশ্ন আছে। এখানে বলতে পারে যে 2d কেন গঠন হয় না, ঠিক আছে, বা এইভাবে কিভাবে হয়, বা এখানে কোনটি উচ্চ শক্তি স্তর, কোনটিতে উচ্চ শক্তি স্তর, ওই বের হওয়ার সময় ফেলে যাবে, কোনটি উচ্চ শক্তি স্তর, এটা বোঝার চেষ্টা করো। ম্যাডিলাঙ্গের নীতি খুবই ভালো কথা। এখন একটু বুঝবা যে এই জায়গাটাতে আমার যে প্রথম কথাটা হচ্ছে, এখানে মনে করো যে 1s, তারপরে 2s, তারপরে এইভাবে এইভাবে চলতেই থাকবে। তো এখানে যদি আমাকে কোশ্চিনটা এইভাবে দেয় যে ভাইয়া কোশ্চিনটা কিভাবে দিল, যে মনে করো যে কোশ্চিন দিল যে মনে করো 3d ও 6p এর মধ্যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? কোথায় আগে প্রবেশ করবে? আচ্ছা, এখন তুমি যদি বলো যে ভাইয়া 3d এবং 4p, আচ্ছা 3d এবং 6p দিয়ে দিছি, এটা মুখে মুখে বলা যায়। আমি যদি 3d এবং 4p দেই, 4p এইভাবে যদি দেই, তাহলে দেখো 3 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 5, 4 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 5। তার মানে দেখো দুইটার মানই সমান, তার মানে যার n এর মান কম সেখানে আগে ইলেকট্রন যাবে, যার n এর মান কম সেখানে কি হবে? আগে ইলেকট্রনটা যাবে। বোঝা গেছে না? আগে ইলেকট্রন যাবে। আমি আবারও বলতেছি, সবাই একটু কাইন্ডলি রেকর্ডেড ক্লাসটা করে নিবা। যারা যারা করো নাই কোনো সমস্যা নাই, রেকর্ডেড ক্লাসটা করবা। আচ্ছা, যদি আমি আবার কোশ্চিনটা দেই তোমাকে এই জায়গায়, যে ভাইয়া 3D তে আগে প্রবেশ করবে, গুড। এখন যদি বলে যে এই যে আউটবাউ নীতি মানে চলে না কেন? আউটবাউ নীতির ব্যতিক্রম যারা, তো আউটবাউ নীতির ব্যতিক্রম কারা একটু বোঝার চেষ্টা করবা, যে আউটবাউ নীতির ব্যতিক্রম কারা 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 এই তোমার হচ্ছে n+l রুল মানে না, সেটা হচ্ছে মনে রাখতে হবে। দেখো আমরা এর আগে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম করছিলাম হচ্ছে ক্রোমিয়াম, কপার, এই দুইটাই করছিলাম, কিন্তু আরো আছে। দেখো ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম, তারপরে হচ্ছে সিলভার, তারপরে হচ্ছে ল্যান্থানাম, তারপরে হচ্ছে গোল্ড, তারপরে হচ্ছে অ্যাক্টিনিয়াম। এরও আরো অনেক যে মৌলগুলো আছে এরা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। তাহলে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায় কারা? এই যে এরা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখাবে। ক্লিয়ার? ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায় কারা? এরা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা দেখাবে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা দেখাচ্ছে, খুবই ভালো কথা। দেখবা যে একটা থেকে আরেকটা ইলেকট্রন যাচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা ইলেকট্রন জায়গায় যাচ্ছে। এখন আছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা কি? আমরা যেটা জানি সেটা হচ্ছে যে একটা রুলস অনুযায়ী আমার মানে ইলেকট্রন গুলা যায়। ঠিক আছে? কিভাবে রুলস অনুযায়ী যায় মনে রাখবা, এস এস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, এইভাবে আমার ইলেকট্রন গুলা যায়। এখন এইখানে ইলেকট্রন গুলা যাচ্ছে, খুবই ভালো কথা। তো স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসের থেকে কারা কারা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায় এখানে? তো এখন একটু মনে রাখবা যে স্থায়ী যারা, স্থায়ী কোনগুলা? যদি পূর্ণ শক্তি স্তর হয়, পূর্ণ শক্তি স্তর যারা হবে তারা স্থায়ী, অথবা অর্ধপূর্ণ যদি হয় তারা স্থায়ী।
অর্ধপূর্ণ হইলে স্থায়ী। কিভাবে? স্থায়ী ইলেকট্রন বিন্যাস, যেমন শক্তিপূর্ণ স্তর, যেমন পি এর পূর্ণ শক্তি স্তর হচ্ছে তোমার পি হচ্ছে 6 পূর্ণ শক্তি স্তর। পি আবার অর্ধপূর্ণ যখন হবে তখন অর্ধপূর্ণ জায়গায় হবে তোমার P3। তাহলে এই P3টাও স্টেবল, P6টাও স্টেবল। ঠিক আছে। আবার যখন দেখবা যে ডি এর ক্ষেত্রে যাবে, ডি যখন দেখবা যে ডি উপশক্তি স্তর পূর্ণ, তখন ডি হচ্ছে 10 পূর্ণ শক্তি স্তর। আবার দেখবা যে ডি অর্ধপূর্ণ যখন থাকে, D5 যখন থাকে, তখনও সে স্থিতিশীল। তার মানে স্থায়ী না বলে আমরা যদি এখানে বলি যে স্থিতিশীল, স্থিতিশীল, তাহলে স্থিতিশীল কোনগুলা ভাইয়া? হয় পূর্ণ না হয় অর্ধপূর্ণ থাকতে হবে, হয় পূর্ণ থাকবে না হয় অর্ধপূর্ণ থাকতে হবে। এখন এরা করে কি জানো? এইটা কিন্তু আমার এইভাবে থাকে, ভালো করে বোঝার চেষ্টা করবা। এখন মনে করো যে দুইটা পূর্ণ শক্তি স্তর আছে, খুবই ভালো কথা। এখন সাপোজ মনে করো যে D9 আছে, দেখো ব্যতিক্রমের জায়গায় একটু আসি। ব্যতিক্রম কখন হয়? ব্যতিক্রম কখন হয় সেটা জানা দরকার আমার। ব্যতিক্রম আমার কখন হচ্ছে সেটা জানা দরকার। তাইলে যখন পূর্ণ শক্তি স্তর থাকে তখন স্থিতিশীল থাকে, এবং যখন অর্ধপূর্ণ থাকে তখন স্থিতিশীল থাকে। তা ব্যতিক্রম গুলার ক্ষেত্রে কি হয় জানো? দেখা যায় যে D9 আছে, পরেরটা আছে হচ্ছে S2, D9S2। এখন এ করে কি, এই এস থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়, এস থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়, তখন হয় হচ্ছে D10S1, D10S1। এটাও কিন্তু স্থিতিশীল হয়, আবারও বলি এটাও স্থিতিশীল হয়। এরপরে ক্রোমিয়ামের ক্ষেত্রে যখন যাবা তখন এইভাবে আসে P4S2। তখন হয় কি যে তখন এ কি করে, এও একটা ইলেকট্রন একে দিয়ে দেয়, তখন কি করে P5 হয়ে যায়, S1 হয়। এরা কিন্তু এই জায়গাটাতে স্থিতিশীল। ব্যতিক্রমের ক্ষেত্রে এরা আবার স্থিতিশীল। ব্যতিক্রমের ক্ষেত্রে কি আবার এরা স্থিতিশীল। তাহলে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা যে এই জায়গাটাতে ব্যতিক্রম কারা, ব্যতিক্রম কখন স্থিতিশীল হয়, আবার কখন হচ্ছে আউটবাউ নীতির আমরা ব্যতিক্রম দেখি। তাহলে আউটবাউ নীতির কারা ব্যতিক্রম দেখায়? ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম, সিলভার, ল্যান্থানাম, ইউরাম, অ্যাক্টিনিয়াম। ভাই এখন আসি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এই জায়গাটাতে কোনোভাবেই লিখে না, ঠিক এই জায়গাটাতে এখন লিখতেছে আবার, সেটা পাগল আসলে। ইলেকট্রনিক ডিভাইস মানে কি জানো? ইলেকট্রনিক ডিভাইস মানে হচ্ছে পাগল। চলে আসুন, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বপ্রথম দেখি আমরা ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়াম কিভাবে? দেখো ক্রোমিয়াম কিভাবে, নর্মাল সেন্সে আমরা আসি ক্রোমিয়ামটাকে। আলহামদুলিল্লাহ, দেখো 1s2 ক্রোমিয়াম হচ্ছে 24, তাহলে কত আসবে? 1s2, 2s2, 2p6, 3s2, দেখো কত হয়, 2 2 4 10, 10 2 12, SSPSP, 3p6, 4s1, 3d, 4s2, 3d4, এরকম থাকে 4s2, 3d4। এখন আমরা যেটা দেখি যে, একটু বোঝার চেষ্টা করো, যারা আছেন, দুইজন আছেন, বোঝার চেষ্টা করেন। তো এখন করে কি, তোমরা
খুবই ভালো মতো জানো যে ইলেকট্রন বিন্যাস যখন এইটা হাফ ফিল্ড করার জন্য, এটা হচ্ছে সর্ববহিস্থ স্তর। এটা কি সর্ববহিস্থ স্তর? আচ্ছা, এই যে আমি এস এস পি এস পি এস ডি এইটা লিখলাম, এইটা হচ্ছে আউটবাউ নীতি অনুসারে। এটা কোন নীতি অনুসারে? আউটবাউ নীতি অনুসারে। আউটবাউ নীতি অনুসারে। আচ্ছা, এটা আউটবাউ নীতি অনুযায়ী লিখছি। বাট যদি তুমি এটা সাজায় লিখো, সাজিয়ে লিখলে পাই। সাজিয়ে লিখলে তুমি কি পাবা ভাইয়া? ঠান্ডা মাথায় বুঝবেন, এগুলা আসলে কেউ শেখাবে না আপনাকে এত জিরো থেকে, গালি বাসে একমাত্র শেখাবে। আচ্ছা, এই তোদের কি ফ্রেন্ড ট্রেন্ড নাই? তোদের ফ্রেন্ড ট্রেন্ড নাই রে? তোরা একটু হচ্ছে মানে আমাদের কোর্সটা রিকমেন্ড করতে পারিস না? কিরে সোহা, তুই রিকমেন্ড করতে পারিস না? ইন্নে সানজিদা, আমরা কি খারাপ পড়াই? আমাদের কোর্সটা মনে কর যে হাই লেভেলের কোর্স যায়। হ্যাঁ, তোরাই বল যে খারাপ পড়াইলে আলাদা হিসাব। তোরা কেন একটু কোর্সটা টাকা পয়সা কমে যায় চলমুখ সামনে? এগুলা একটু বলবি যে ভাই কোর্সে ভর্তি হও। ওমা, ফ্রেন্ড ট্রেন্ডকে নিয়ে আসে ভর্তি কর। বেশি তো না, 4,500 টাকার কোর্স। একটু রিকমেন্ড করবি তোরা, এটা কি বলে দিতে হবে? মার্কেটিং তোরা করবি গাধা। কেন তোদের কি আমার আমার পড়া খারাপ লাগে? খারাপ লাগলে তো আমি আগেই বলছি আমাকে বলে দিতে হবে। খারাপ লাগলে বলে দিতে হবে যে ভাই আপনি পড়াইতে পারেন না। কিন্তু তোরা যদি মনে কর যে মার্কেটিং না করিস, তাহলে আমাদের স্টুডেন্ট দিবে কিটা? হ্যাঁ, তোরা মার্কেটিং না করলে আমার স্টুডেন্ট দিবে কিটা আমারে? রিকমেন্ড কর, নোটস গুলা দেখা, স্লাইড গুলা দেখা, তাইলে না স্টুডেন্ট আসবে। হ্যাঁ, স্টুডেন্ট না আনলে কেমনে হবে? এই সবাইকে বলতেছি, পরে যারা ক্লাস করবি একটু সবাইকে রিকমেন্ড করে, এইভাবে তো হয় না। ঠিক আছে, এইভাবে হবে না। দেখো চলে আসি, যখন আহ্বান নীতি অনুসারে তুমি যখন সাজায় লিখবা, দেখো 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 3d4, 4s2, এরকম সাজায় লিখতে হবে। এখন ঠিক এই জায়গাটাতে করে কি, এইটা যখন পূর্ণ অথবা অর্ধপূর্ণ হয় দুইটা কারণে। এই যে এই অরবিটালটা যখন পূর্ণ অথবা অর্ধপূর্ণ হতে, ঠিক আছে, এই উপশক্তি স্তরের অরবিটাল গুলো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন হয়। পূর্ণ অথবা অর্ধপূর্ণ হতে অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন হয়। অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন হয়। অপেক্ষাকৃত কি কম শক্তির প্রয়োজন হয়। এই কম শক্তির প্রয়োজন হয়, দ্যাটস ওয়াই এরা হচ্ছে সুস্থিতিশীল হয়। সুস্থিতিশীল হবে, এরা সুস্থিতিশীল হবে। ঠিক আছে, এরা কি হবে বলো দেখি? সুস্থিতিশীল হবে। এখন এই জায়গাটাতে দেখো কি হয়। এখন এইটা কিন্তু ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে আমি লিখছি, খুবই ভালো কথা, বাট এটা কিন্তু ক্রোমিয়ামের আসলে ইলেকট্রন বিন্যাস না। এখন করে কি, এই যে টুটা, এই দুই থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, এই দুই থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে। ঠিক আছে, দুই থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে। এখানে দেখবা যে এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসে
খুবই মনে রাখবা, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসে দেখবা 4s থেকে ইলেকট্রন যায়, 5s থেকে ইলেকট্রন যায়, 6s থেকে ইলেকট্রন যায়। ঠান্ডা মাথায় বুঝবা, এই 3টা অরবিটাল থেকে ইলেকট্রন যায়। আবার এগুলা আবার পরিপূর্ণ করে কি, 4s পরিপূর্ণ করে হচ্ছে 3d কে, 5s পরিপূর্ণ করে হচ্ছে 4d কে, 6s পরিপূর্ণ করে হচ্ছে 5d কে। বুঝার চেষ্টা করবা, একদম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, ইলেকট্রন, এটা এই ইলেকট্রন গুলা পরিপূর্ণ করে, এই ইলেকট্রন গুলা কাদের পরিপূর্ণ করে, ইলেকট্রন গুলা কাদের পরিপূর্ণ করে, কাদের পরিপূর্ণ করে, কাদের পরিপূর্ণ করে, এটা মনে রাখবা। তাহলে দেখো 4s পরিপূর্ণ করে হচ্ছে 3d কে, 5s পরিপূর্ণ করে হচ্ছে 4d কে, 6s পরিপূর্ণ করে হচ্ছে 5d কে। ঠিক আছে, এখন দেখো এইখানে দেখো 4s, এই দেখো 4s তাহলে কাকে পরিপূর্ণ করবে, 3d কে। তখন এটা এই ইলেকট্রন বিন্যাসটা যেটা রিয়েল যেটা হবে বা সত্যিকার যেটা, যে এটাই হচ্ছে মানে আমরা করি 1s2, 2s2, 2p6, 4s1। এটা 3d5, 4s1। ক্লিয়ার? এরকম 3d5, 4s1। তাহলে এইভাবে তুমি যে কোনো ইলেকট্রন বিন্যাসগুলো এগুলা করে নিতে পারবা, যে কোনো ইলেকট্রন বিন্যাসগুলো করে নিতে পারবা। তাহলে এইভাবে আমরা রিয়েল ইলেকট্রন বিন্যাস কার ক্ষেত্রে, ক্রোমিয়ামের ক্ষেত্রে। সাপোজ মনে করো আমি গোল্ডের ক্ষেত্রে করব, গোল্ড হচ্ছে 79, তাহলে ঠিক আছে, ঠিক এই জায়গায় আমার ইলেকট্রনটা আসবে। এই যে এই জায়গাটা পুরাটা লিখবা, লিখার পরে দেখবা যে এখানে দেখো
এউরাম বা গোল্ড 79 আছে, পুরাটাই লিখছি। লেখার পর এটা আমি সাজায় লিখছি, এটা হচ্ছে সাজায় লিখবো, ঠিক আছে? এটাকে আমি সাজায় লিখবো। সাজায় লিখার পরে এই জায়গাটাতে যায় দেখো 5D10 6S1, ঠিক এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে চেঞ্জ হবে, ঠিক এই জায়গাটাতে। ওই যে বলছিলাম 6S দিবে হচ্ছে 5D কে, 4S 5D দিবে, তার মানে একটা করে এস এর জায়গায় একটা করে এন কম থাকে সেখানে দিবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এটা? দেখো এটাও সেম, কিন্তু এটাও সেম। ঠিক আছে, এই ক্লিয়ার হয়েছে এটা? এটাও কিন্তু সেম জিনিস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে মনে হয়। যাই হোক, তো এখন দেখো যে ইলেকট্রন যায় কোথা থেকে, ইলেকট্রন যায় কোথা থেকে, ইলেকট্রন যায় কোথা থেকে? এটা একটা বার্নিং কোশ্চেন। মনে রাখবা যে ইলেকট্রন যাবে সর্বশেষ কক্ষপথ থেকে। ইলেকট্রন যাবে কোথা থেকে ভাইয়া? সর্বশেষ কক্ষপথ থেকে। ফর এক্সাম্পল, সাপোজ মনে করো যে সোডিয়াম, সোডিয়াম 11, দেখো সোডিয়াম, এখন দেখো সোডিয়ামটা কি, দেখো 1s2 2s2 2p6 3s1, তাহলে ইলেকট্রনটা যাবে কোথা থেকে? এইখান থেকে। এখন মনে করো যে ক্রোমিয়াম, সাপোজ মনে করো ক্রোমিয়াম তো প্লাস হয় না, ক্রোমিয়াম 3+ হয়। মনে করো ক্রোমিয়াম আমি প্লাস ধরলাম, একটা ইলেকট্রন আমি বাইর করবো, ক্রোমিয়াম প্লাস সাপোজ। তো ক্রোমিয়াম প্লাসটা দেখো 1s2 2s2 2p6 3s2 ssps p 3p6 4s2, কি হবে? ও আচ্ছা, রেডিতে 2 মিনিট লাগবে আমার। যাবো বলে সকালে কোথায় বললাম না যাবো না, ওকে দিয়েছি, কালকে যাবো। সেদিন পড়াই আচ্ছা ঠিক আছে। দেখো 4s2 3d4, এখন দেখো যে 3d4 খুবই ভালো কথা, এ কি করবে? একে একটা ইলেকট্রন দিয়ে দিল, ইলেকট্রন দিয়ে দিল, খুবই ভালো কথা। 1s2 2s2 2p6 3s2 3p6 3d হয়ে যাবে 5 4s হয়ে যাবে 1। সাপোজ যদি এখান থেকে একটা ইলেকট্রন যায়, সেই ইলেকট্রনটা যাবে হচ্ছে এই জায়গা থেকে, ভুলেও তুমি 3d থেকে পাঠাবা না, ভুলেও তুমি এই জায়গা থেকে পাঠাবা না, 3d থেকে পাঠাবা না। প্রথম ইলেকট্রনটা যাবে হচ্ছে সর্বশেষ শক্তি স্তর থেকে। আবারও বলি, প্রথম ইলেকট্রনটা যাবে হচ্ছে সর্বশেষ শক্তি স্তর থেকে। আমার কথা কি ক্লিয়ার কিনা বলো? আমার কথা ক্লিয়ার কিনা বলো? তাহলে সর্বশেষ যখন শক্তি স্তর থেকে যাবে,